নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিনে। আজকে প্রতিবেদনে থাকছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। এই অনুষ্ঠানের মাধ্যমে এই যন্ত্রগুলিকে পরিচিত করানো হচ্ছে সাধারণ মানুষের কাছে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এই মেলাতে, এবং তারাও কিন্তু কিছু কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে, যে প্রযুক্তিগুলিকেও তারা মডেল আকারে আমাদের এই কৃষি বাড়ির যে সায়েন্টিস্টরা রয়েছে তাদেরকে তারা সেগুলি হস্তান্তর করছে। এবং এখান থেকে স্টুডেন্টের মধ্য থেকে যে সমস্ত প্রযুক্তিগুলি গ্রহণযোগ্য হবে সেইগুলিকে মূল্যায়নের ভিত্তিতে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে। তো এই সার্বিক বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন থাকছে, চলুন দেখা যাক। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত 29 জুন 2025 তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর FMDP প্রকল্পের উদ্যোগে FMPE বিভাগ কর্তৃক উদ্ভাবিত 55টি কৃষি যন্ত্রের প্রদর্শনীতে প্রদর্শিত হল বেশ কিছু কৃষি যন্ত্র। বাংলাদেশের কৃষি জমির প্রকৃতি, ছোট ছোট প্লট ও কৃষকের ক্রয় ক্ষমতা বিবেচনা করে মাঠ গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয়েছে এই সকল কৃষি যন্ত্র। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে কৃষিতে চতুর্থ বিপ্লব চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI, ইন্টারনেট অফ থিংস IoT প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কৃষিতে মেকানাইজেশন হচ্ছে, যা কৃষির সর্বোচ্চ ফলন নিশ্চিত করছে এবং শ্রমিক ও সময় সাশ্রয় করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্ভাবিত মেধাসত্তার বিকাশ ও প্রয়োজনীয় সংযোজন বিয়োজন সাপেক্ষে জাতীয় স্বার্থে ব্যবহার উপযোগী করতে ট্যালেন্ট হান্টিংয়ের উদ্দেশ্যে পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। প্রেজেন্টেশন মূল্যায়নে অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের FMDP প্রকল্পের প্রকল্প পরিচালক সহ FMPE বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ। পোস্টার প্রেজেন্টেশন মূল্যায়ন শেষে প্রতিযোগীদের মধ্য থেকে তৃতীয় ও প্রথম পুরস্কার হিসেবে যথাক্রমে 5,000, 10,000 ও 15,000 টাকা ও সনদ প্রদান করা হয়। বাংলাদেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় কৃষির গুরুত্ব কিন্তু এখন সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। সারা পৃথিবীব্যাপী কিন্তু কৃষিতে এখন অটোমেশন চলে আসছে, আপনার ডিজিটাল পদ্ধতিতে কৃষি কার্যক্রম হচ্ছে। আমরা দেখছি AI প্রযুক্তি চলে আসছে, IoT প্রযুক্তি চলে আসছে। আমাদের কৃষি গবেষণা এই যে সমস্ত যন্ত্রগুলি করেছে, এগুলি আমাদের বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র যে প্লটগুলি রয়েছে এবং আমাদের চাষিদের যে উপযোগী অবস্থা, তাদের আর্থিক সক্ষমতা, এগুলি বিবেচনায় কিন্তু এগুলি করেছে। তা আমরা দেখছি আপনাদের সাথে ওনারা একটা MOU করেছে এবং আপনাদের এই স্টুডেন্টদেরকে নিয়ে তারা ট্যালেন্ট হান্টিংয়ের নামে তারা পোস্টার প্রেজেন্টেশন করছে, এখান থেকে তারা আইডিয়া কম্পিটিশন করছে। তো এই যে সার্বিকভাবে কাজগুলির পরিপ্রেক্ষিতে আপনাদের ছাত্রদের বা ছাত্রীদের এখানে কতটুকু ইনভলভমেন্ট আসছে বা এই বিষয়গুলিকে আপনারা কীভাবে দেখছেন? এই গুরুত্বপূর্ণ জায়গাটা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। তা আমরা যদি এখন কৃষিটাকে মেকানাইজেশনের পর্যায়ে না নিয়ে যাই, মেশিন বেস না করি, IoT বেস না করি, তাহলে হয়তো আপনি দেখবেন যে গ্রামে লোক কম, শহরের লোক বেড়ে যাচ্ছে আমাদের। তো কৃষি জমি তো গ্রাম থেকে শহরে চলে আসতেছে না, ওটা ওখানেই থাকতেছে। তো যার ফলে আমাদের কৃষি জমির কৃষি যে ব্যবহারটা বা কৃষি যে নির্ভরশীলতাটা এটা আছে ঠিকই, কিন্তু জনবলটা কমে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে স্লোলি যেভাবে আমরা মেকানাইজেশনের দিকে চিন্তা করছি, আমাদের নিউ জেনারেশন যারা আছে, নেক্সট জেনারেশন, এরা যেভাবে এটার উপর আপনার একটা এক্সপার্টিস ডেভেলপ করতেছে, এই 24টা পোস্টার যেটা আমি দেখলাম, এটা তো ফ্যান্টাস্টিক আইডিয়াস আর দেয়ার। তাহলে এই ছেলে মেয়েদের যে আবিষ্কার, এটাকে যদি আমরা মানে ওই ওর একটা ধারণা দিয়েছে
এই ধারণাটাকে আমাদেরকে যদি মডার্ন এটাকে আমরা যদি ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে আমাদের যে পরের যে সাপোর্টগুলো দরকার, এখান থেকে বেস্ট আইডিয়াটা নিলাম, এটাকে আমরা আবার ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করলাম, তারপরে আবার মানুষকে এগুলোকে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে ফর এক্সাম্পল, মানে সেই জায়গাগুলিতে আপনারা তাদেরকে অ্যাটাচমেন্টে দিয়ে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনাদের কৃষি যন্ত্রপাতির মেলা করলেন, আইডিয়া কম্পিটিশন করলেন, এখানে অনেক পার্টিসিপেন্ট আমরা দেখলাম। এদেরকে দেখে আপনার কি মনে হলো এবং এই পার্টিসিপেন্টদের সাথে আপনারা নিবিড়ভাবে কাজ করলেন, এদের উৎসাহ কেমন, সার্বিকভাবে কেমন মনে হলো এই এবারকার ইভেন্টটা? ধন্যবাদ। আমরা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে রিসার্চ ইনস্টিটিউটের একটা ব্রিজ তৈরি করার জন্য। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি এসে যেটা দেখলাম যে এই স্টুডেন্টদের ভিতরে হিউজ পটেনশিয়ালিটি আছে। তারা আইওটি নিয়ে তাদের নলেজ, ডেপথ নলেজ আছে, তারা সেন্সর নিয়ে কাজ করতে পারে, মেশিন লার্নিং নিয়ে তাদের কাজ করার অভিজ্ঞতা আছে। এখন এই বিষয়গুলোকে এগ্রিকালচার সেক্টরের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই প্রোগ্রামটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আপনি দেখেছেন যে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই কিন্তু খুবই এক্সাইটেড এবং খুবই বুদ্ধিমত্তার সাথে তারা তাদের আইডিয়াগুলো উপস্থাপন করেছে। আমার মনে হচ্ছে যে এই ট্যালেন্টগুলোকে যদি আমরা ফিউচারে নার্সিং করতে পারি এবং রিসার্চের সাথে তাদেরকে কোনোভাবে ব্রিজ করাতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের মেকানাইজেশনের জন্য, এগ্রিকালচার মেকানাইজেশনের জন্য আজকের এই কম্পিটিশন থেকে অনেক ভালো কিছু তৈরি করে নিয়ে আসা সম্ভব। দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে হলে প্রথমে গুরুত্ব দিতে হবে গরুর সুস্থ সবল বাছুর উৎপাদনের দিকে। বাছুর গরুর উৎপাদন বাড়াতে পারলে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 17টি গোলের 169টি লক্ষ্যমাত্রা রয়েছে। তার মধ্যে 9টি গোল প্রাণী সম্পদ খাতের সাথে সরাসরি সম্পৃক্ত। এই 9টি গোলের আবার 28টি লক্ষ্যমাত্রা রয়েছে। এই লক্ষ্যমাত্রাগুলো সরাসরি 1 ও 2 নম্বর গোল কভার করে। 1 নম্বর গোলে রয়েছে দারিদ্র্য বিমোচন, আর 2 নম্বর গোলে রয়েছে পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরীকরণ। সুতরাং বলা যায় প্রাণী সম্পদের সার্বিক উন্নয়নের মাধ্যমে এসডিজির বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। বিভিন্ন তথ্য থেকে জানা যায় দেশে মোট ডেইরি খামারের সংখ্যা 80 থেকে 85 হাজারের মতো। তবে মোট গাভীর সংখ্যার তথ্য নির্ভুলভাবে নিরূপণ করা বেশ কঠিন। অনুমান করা যাক 80,000 গাভী খামারে গড়ে 3টি করে গাভী আছে, যা থেকে বছরে 2,40,000 বাছুর পাওয়া যেতে পারে। এই 2,40,000 বাছুরের মধ্যে ধরা যাক বকনা বাছুর 1,20,000 এবং এড়ে বাছুর 1,20,000। প্রতি বছর আমাদের কুরবানির ঈদ সহ সারা বছর মাংসের জন্য যে পরিমাণ গরুর প্রয়োজন হয় তার যোগান স্থানীয়ভাবে দিতে গেলে উন্নত জাতের বাছুর যেমন উৎপাদন করতে হবে, তেমনি গাভী খামারের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। সে কারণে উৎকৃষ্ট মানের কৃত্রিম প্রজনন কেন্দ্র, পর্যাপ্ত সংখ্যক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা এআই টেকনিশিয়ান অপরিহার্য। এ প্রেক্ষাপটে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া একটি বুল স্টেশন ও স্টেট অব দ্য আর্ট ইকুইপমেন্ট সম্বলিত কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি স্থাপন করে সিমেন্ট উৎপাদন করে আসছে। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেইভাবে কিন্তু আমাদের প্রাণী সম্পদের মাধ্যমে আমাদের দুধ এবং মাংসের যোগান কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমাদের কৃত্রিম প্রজননগুলি। এই যে কৃত্রিম প্রজনন আমাদের সরকারিভাবে আছে, সাম্প্রতিক সময় আমরা দেখছি বেসরকারিভাবেও বেশ কিছু কৃত্রিম প্রজনন কিন্তু
তৈরি হয়েছে। এই কেন্দ্রগুলো থেকে যে সমস্ত সিমেন্ট উৎপাদন হয় সেগুলি আমাদের মাঠ পর্যায়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের গরুর জাত উন্নয়ন হচ্ছে, দুধ এবং মাংসের উৎপাদন বাড়ছে। আমরা এসেছি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার কৃত্রিম প্রজনন কেন্দ্রে। এখানে একটি বুল স্টেশন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলি বুল এখানে রয়েছে, সম্ভবত 800 থেকে 900 কেজি ওজন হবে এক একটা বুলের। এইগুলি থেকেই আমাদের সিমেন্ট উৎপাদন হচ্ছে এবং এই কার্যক্রমের মাধ্যমে আর্থসামাজিকভাবে কি উন্নয়ন ঘটছে, জাত উন্নয়ন কীভাবে হচ্ছে, দুধ মাংসের কি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই সার্বিক বিষয়গুলো আমরা জানবো। এই সেন্টারের উপপরিচালক একজন সায়েন্টিস্ট আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে। কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই বুল স্টেশন বা এই কৃত্রিম প্রজনন কেন্দ্র শুরু হয়েছিল কয়টা বুল দিয়ে এবং পর্যায়ক্রমে আজকে কোন পর্যায়ে আছে? আমাদের এই কৃত্রিম প্রজনন যে বুল স্টেশন এবং সাথে সাথে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যে ল্যাবরেটরি, এটি স্থাপিত হয়েছে 2013 সালে এবং শুরু করি আমরা 4টি বুল দিয়ে এবং বর্তমানে আমাদের এখন 25টি সংখ্যা এসে দাঁড়িয়েছে। কি পরিমাণ সিমেন্ট কালেকশন হচ্ছে এটা কি বলা যায়? আমরা সাধারণত মাসিক 4 বার থেকে 6 বার এটার কালেকশন করি এবং ইতিমধ্যে আমরা প্রায় 3.5 লাখের মতন সিমেন্ট 2013 সাল থেকে উৎপাদন করতে পেরেছি এবং মাঠ পর্যায়ে আমরা সেটি সরবরাহ করেছি। যখন আমরা সিমেন্টগুলি উৎপাদন করি, আপনি জানেন যে এগুলি সাধারণত লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ করা যায় এবং এই সংরক্ষণের মেয়াদকাল আসলে আনলিমিটেড, অর্থাৎ যতদিন পর্যন্ত নাইট্রোজেন থাকবে সিমেন্টগুলি ততদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। এটা আমরা করি এবং সাধারণত আমরা এলএসপি আছে কিংবা কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান আছে, তাদেরকে আমরা ট্রেনিং দিই এবং ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে মাঠ পর্যায়ে সেটাকে প্র্যাকটিক্যাল করানোর পরে তাদেরকে পুনরায় আবার মূল্যায়ন করার মাধ্যমে তাদেরকে পার্মানেন্ট যে সার্টিফিকেট দেওয়া হয়, তারাই মূলত আমাদের কাছ থেকে সিমেন্টটা এসে নিয়ে যায় এবং সেটা যে সরাসরি খামার পর্যায়ে তারা সেটাকে প্রদান করে এবং সেই খামার পর্যায়ে থেকে শুরু করে আরডিএ পর্যন্ত তারা বেশ কিছু তথ্য রাখে, যেটা আমার পরবর্তীতে তাদের দুধের রেকর্ড বা দুধ উৎপাদন বা মাংস উৎপাদন এবং বাচ্চা জন্মর হার, মৃত্যুর হার, তাদের ওজন, এই প্রত্যেকটা বিষয়ের তথ্যাদি তারা খামারি পর্যায়ে রাখে এবং পরবর্তীতে আমরা আমাদের কাছে সেটা জমা প্রদান করে। আমাদের সরকারের তো একটা প্রতিষ্ঠান রয়েছে, বিএলআর এর রয়েছে গবেষণা প্রতিষ্ঠান, তারপরে আমাদের দুগ্ধ খামার রয়েছে, আমাদের ডিএলএস যেটা, তো তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন বা যোগাযোগটা কেমন ভাবে হচ্ছে? হ্যাঁ, এটা একটা চমৎকার একটি প্রশ্ন। সেটি হচ্ছে আমাদের এটা একটা ব্রিডিং পলিসি। আলটিমেটলি আমরা এন্টারপ্রেনার হিসেবে স্ক্যাটারলি কাজ করলেও আলটিমেটলি আমাদের সবার টার্গেট হচ্ছে দেশের যে দুধ প্রোডাকশন আছে সেটাকে ইনক্রিজ করা এবং একটা জাতের উন্নয়নের মাধ্যমে যে জাতগুলি আমাদের বিদেশ থেকে এসছে অথবা এক্সোটিক ব্রিড, সেগুলি আমাদের দেশের কাঙ্ক্ষিত মাত্রায় তাকে নিয়ে যে প্রোডাকশনটা অপটিমাম পাওয়া। কাজে এটা একটা ব্রিডিং পলিসির মাধ্যমে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হচ্ছে। সেই জায়গায় আমাদের ডিএলএস মূলত এখানে সেন্ট্রালি কাজ করছে সকল এন্টারপ্রেনারদের মধ্যে এবং ডিএলএসের মধ্যে এনটিআরসি একটি কমিটি আছে যারা আসলে মূলত আমাদের এই ব্রিডিং পলিসিটা কি হবে বা আমরা একটা গ্রামে কোন বুলটাকে সাজেস্ট করব এবং কোন বুলের সাথে কোন বুলের সিমেন্ট ইনসেমিনেট করা হবে, এই যে পলিসিগত বেশ কিছু বিষয় আছে, এটা এনটিআরসি কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। ডিএলএসের মাধ্যমে তখন আমরা সেই মেসেজগুলিকে আমাদের যারা সাধারণ কর্মী আছে তাদের সাথে ডিসেমিনেট করি এবং তারা মাঠ পর্যায়ে সেই মোতাবেক কাজ করে। যে আপনি একটু আগে বলেছেন যে 4টা বুল দিয়ে আপনারা শুরু করেছেন, কি কি জাত আছে আপনাদের এখানে? এখানে আমাদের সরকারি চাহিদা মোতাবেকই হলস্টাইন ফ্রিজিয়ান এবং শাহিওয়াল, এই দুটি জাতি আছে। এখান থেকে যে আপনাদের এখানে আমরা একটা গাভী খামার দেখছি, জি জি, এই খামারের সাথে এই বুলের সম্পর্ক কি? এখান থেকে কি কোনো সিমেন্ট এখানে যাচ্ছে? হ্যাঁ, আমাদের এটা আসলে বুল স্টেশন এবং মাদার হার্ড, এটা আমার মাতৃদল যেটাকে আমরা যদি বলি, অর্থাৎ এখানে আমাদের এই ফার্মটা আরডিএর 2000 সাল থেকে এস্টাবলিশড হয়েছে। এই গাভীগুলি সব প্রায় হাইলি তাদের মিল্ক প্রোডাকশন রেকর্ড এবং তাদের জাতগুলিও ভালো। তাদের পিতার যে হিস্ট্রি সেটা আমাদের কাছে রয়ে গেছে 2004 সাল থেকে। কাজে এই পিডিগ্রি জেনে যে বুলগুলি খুব হাই পারফরমেন্স আছে তাদেরকে আমরা এই সিমেন্ট যারা আছে তাদের সিমেন্টটা দিয়ে ইনসেমিনেট করি। সেখান থেকে যে বুলটা আসে সেখানে আমরা তাদের এই যে সাথে সাথে পারফরমেন্স দেখে সিলেকশন করি এবং পরবর্তী ব্রিডিং বুল হিসেবে তাকে আমরা মাঠ পর্যায়ে দেওয়ার জন্য সিলেক্টেড করি। এই যে বুল স্টেশনটা আছে কৃত্রিম প্রজনন, এর মাধ্যমে আমাদের আর্থসামাজিকভাবে আমাদের কি উন্নয়ন ঘটলো আমাদের সাধারণ মানুষের,
এবং দুধ এবং মাংস উৎপাদনে কী ভূমিকা রাখলো এটা যদি একটু বলেন। এই সেন্টারের মাধ্যমে আসলে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং এখান থেকে যে নিজস্ব ইনকাম হচ্ছে আমাদের সেল করার পরে, সেখান থেকে 5 জন মানুষ এখানে স্থায়ীভাবে কাজ করছে। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আগে একটা গরু থেকে সাধারণত সনাতন পদ্ধতিতে তারা 1.5 থেকে 2 লিটার পেত দুধ। এখন সে একই জায়গা ব্যবহার করে, একই শ্রম ব্যবহার করে এবং সমপরিমাণ সময় তারা দিয়ে সেই জায়গা থেকে 10 থেকে 15-20 লিটার, এমনকি 36 লিটার থেকেও একটা গরু থেকে দুধ উৎপাদন তারা পাচ্ছে। দেখা গেছে যে 1 বছরে একটা খামারি যদি তার শঙ্কর জাতের বা ইনসেমিনেশনের মাধ্যমে তাদের থেকে যে বাচ্চাটা আসে, সাধারণত দেখা যাচ্ছে যে 1 বছরে সে 1 থেকে 1.25 লাখ টাকায় সে অনায়াসে বিক্রি করতে পারছে, সেটা গাভী হোক অথবা ষাঁড় হোক। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি এখানে বলবো, কারণ গ্রামের মেয়েরাই তো এখানে মূলত গরু পালনের সাথে বেশি জড়িত থাকে। তাদের দ্বারা এই উন্নয়নটার মাধ্যমে তাদের হাতে কিছু এখন নগদ অর্থ হচ্ছে এবং তাদের পারিবারিক সচ্ছলতা আসছে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনিশিয়ানরা ছোট ছোট ডেইরি খামারিদের সহায়তা দেওয়ার পাশাপাশি নিজেরা এই ধরনের খামার করে স্বাবলম্বী হয়েছেন। আমরা পল্লী উন্নয়ন একাডেমিতে দেখলাম যে এখানে কৃত্রিম প্রজনন যে সেন্টারটা রয়েছে তার মাধ্যমে আমাদের বেশ কিছু উন্নয়নের কাজ হচ্ছে। এখানে আমাদের 2টা ভাই রয়েছে, একটু আগে ওনাদেরকে দেখলাম যে এখান থেকে কৃত্রিম প্রজননের যে সিমেন্টগুলি দরকার সেগুলি ওনারা নিয়ে যাচ্ছে কুল চেনে করে গ্রামে নিয়ে, যে আমাদের গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করতে যে সমস্ত খামারিরা গবাদি প্রাণী পালন করছে যারা, তাদের গরুর জাত উন্নয়নে ওনারা কাজ করছেন। আমি কথা বলবো একটু তাদের সাথে। আপনারা দুজনেই এআই টেকনিশিয়ানের কাজ করছেন। আচ্ছা, কি কি প্রশিক্ষণ পেয়েছেন আপনার কাছে প্রথমে শুনি? গবাদি পশু ট্রেনিং 45 দিনের এবং কৃত্রিম প্রজননের 15 দিনের কোর্স কমপ্লিট করে আমি এখান থেকে শিখে গ্রাম পর্যায়ে যায় মানে এলাকার সেবা দেওয়া, মানে গবাদি প্রাণীর সেবা দিচ্ছি। আপনার নিজের কি খামার আছে? আমার নিজস্ব খামার আছে। আছে? সেখানে কি আছে? গরু কতগুলি আছে? গাভী কতগুলি আছে? 3টা গাভী আছে। আচ্ছা, 4টা বাছুর আছে। সব কি এই যে উন্নত জাতের? উন্নত জাত। দুধ কেমন হয়? দুধ 18 লিটার, 24 লিটার, 28 লিটার। বলেন কি 24 লিটার হয়? 28 লিটার হয়? 28 লিটার। যাদেরকে আপনি এই সেবাটা দিচ্ছেন তাদেরও কি এরকম হচ্ছে? তাদেরও এরকম হচ্ছে। আমরা দেখি চাকরির জন্য আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় অনেক লেখাপড়া করেছে, মাস্টার্স করেছে, বিএ পাস করেছে, অনেক কিছু করেছে, চাকরির জন্য ঘুরছে এবং সেই তারা যে চাকরিটা করে তার থেকে তারা যে বেতন পায়, আপনি কি তাদের চেয়ে ভালো আছেন? আমি তাদের চেয়ে অনেক ভালো আছি। আর আমাকে যদি বলা হয় যে আপনাকে সরকারি চাকরি দেব, আমি বলবো যে না, আমি সরকারি চাকরি করব না। আমার ওই সময়টুকু হয়তো, যে সময়টা আমার বান্দা, আমার নিজস্ব সময় নিয়ে আমার নিজস্ব গতিতে মানে সুন্দরভাবে আমার জীবন কাটাতে পারছি এই টেকনিশিয়াল এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে। আপনি কি খামার করেছেন? করেছি, একটা আছে। কয়টা গরু আছে? বর্তমানে 7টা গরু আছে। কেমন দুধ দেয়? দুধ সর্বোচ্চ দুধের গরু আছে আমার 20-22 লিটার। সর্বোচ্চ 22 লিটার। আচ্ছা, এখান থেকে প্রতি বছরই তো বাছুর পাচ্ছেন? হ্যাঁ, প্রতি বছরই। সেই বাছুরগুলি তো আপনি তো এআই করেই করাচ্ছেন, তাই না? এই বাছুরগুলি তো উন্নত জাতের বাছুর হচ্ছে, এগুলি তো বিক্রি করলে অনেক ভালো পয়সা পাওয়া যায়। এই বছরে মাসকেদের আগে 2টা ষাঁড় বাচ্চা বেচছি 3,40,000 টাকা। দুটো? কত দিন বয়স এগুলির? একটা ছিল 2টাই 22 মাস বয়স ছিল, দাঁতই ছিল। দাঁত হয়েছিল? আচ্ছা, ভালো হয়েছে, আপনি খুশি তাতে? আর তারপরে আর একটা বকনা বাছুর বেচছি 1,10,000 টাকা। সেরকম দাম বেশি কোনটা হয়, বকনা না ষাঁড়? কোন বাছুরের? বকনা বাছুরের তুলনামূলক দাম বেশি হয়। বর্তমানে প্রতিজন এআই টেকনিশিয়ান একদিকে সার্ভিস প্রোভাইডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, অন্যদিকে সফল ডেইরি খামারি হিসেবে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। শঙ্কর জাতের প্রতিটি গরুর বাছুর অত্যন্ত মূল্যবান। দুধ বা মাংস উৎপাদনে এই বাছুরগুলো অনন্য। এদের খাদ্য ব্যবস্থাপনায়ও বিশেষ যত্নবান হতে হয়।
কৃত্রিম প্রজননের মাধ্যমে যে সমস্ত বাছুরগুলো আমরা পাচ্ছি তাদের বার্থ ওয়েটটা কেমন আপনারা কি খেয়াল করেছেন কখনো বা পর্যবেক্ষণে রেখেছেন কেমন হয়? বাছুরের বার্থ ওয়েটটা আমাদের খেয়াল রাখতে হয় স্বভাবতই তার নির্ধারিত কারণের জন্য, কারণ একটা বাছুর আজকে যদি সাইজে যা হবে তার গ্র্যাজুয়ালি এটা ডাবল হারে ডিক্রিজ করে 6 মাস পর্যন্ত কম্পারেটিভলি। কাজে বাছুরটা যদি ওয়েটে একটু বড় হয় তাহলে কম্পারেটিভলি তার কাছ থেকে আমি ওয়েট গেইনটা খুব আর্লি পাবো, যে বাছুরটা ছোট তার চাইতে যে বাছুরের সাইজটা বড়। তাই আমরা চেষ্টা করি বাছুরের ওয়েটটা নেওয়ার জন্য এবং তার কম্পারেটিভ স্টাডিটা বোঝার জন্য। এই ক্ষেত্রে কি রেকর্ড করতে হয়? হ্যাঁ, আমরা আমাদের ফার্মে রেকর্ড করি এবং খামারিদেরকে উদ্বুদ্ধ করি যে বাছুর জন্ম হওয়ার সাথে সাথে যেন তাকে ওজন নেওয়া হয়। এর খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হয়, কিভাবে আপনারা সেটাকে সাজেশন দিচ্ছেন আমাদের খামারিদেরকে? আমরা সাধারণত বাছুরের খাবারের হিসাবটা করি তার বডি ওয়েটের 10%। তাহলে যদি সে 10 কেজি হয় তার মানে 1 লিটার দুধ সে পাবে, বা 20 কেজি হলে তার 2 লিটার পাবে। তো সাধারণত যে ট্র্যাডিশনাল বা দেশি গরু যেটা সাধারণত এরা 10-15 কেজির বেশি বাছুরের ওয়েট হয় না, কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাছুরগুলি আসে সেগুলি সাধারণত 25 থেকে 50 এই রেঞ্জের মধ্যে ভেরি করে, সেটা ব্রিড টু ব্রিড ভেরিয়েশনটা হয়। তো তাদের ক্ষেত্রে স্বভাবতই দেখা গেছে যে মা যদি কম মাত্রার দুধ দেয় তাহলে তার কাঙ্ক্ষিত মাত্রাটা আরও বেশি থাকে। এই যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা আসলে পূরণ করার জন্য আমরা যেটা করেছি মিল্ক রিপ্লেসার, বাজারে অবশ্যই এটা মিল্ক রিপ্লেসার বিভিন্ন কোম্পানিতেও পাওয়া যায়। আর আমরা ট্র্যাডিশনাল কিছু কম্পোনেন্ট দিয়ে, যেমন সয়াবিন, এই সয়াবিনটাকে মাদার কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করে সাথে কিছু ভিটামিন মিনারেল অ্যাড করে মিল্ক রিপ্লেসার অর্থাৎ দুধের বিকল্প হিসেবে দুধ তৈরি করেছি। পাশাপাশি যে তাকে হাই প্রোটিন খাবার অর্থাৎ কাপ স্টার্টার যেটাতে প্রোটিন কনসেন্ট্রেট অন্য গরুর চাইতে তাকে বেশি দিতে হয়, তার যেহেতু গ্রোয়িং স্টেজ, এই খাবারটাকে আমরা এই সময়ে নিশ্চিত করার মাধ্যমে তার যে কন্টিনিউয়াস গ্রোথটা সেটাকে নিশ্চিত করি। তাতে আমাদের হচ্ছে এই সময়ে এই ইনভেস্টমেন্টটা করলে একটা গরু সাধারণত তার নিউট্রিশনাল ইমব্যালেন্সের জন্য অথবা প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য সাধারণত অনেক সময় হিটে আসে। আদার্স ডিজিজও থাকবে, তবে এটা মেইন, সাধারণত 1-1.5 বছর 2 বছর পরে হিটে আসে। বাট তাকে যদি আর্লি ম্যানেজমেন্টকে প্রপার নিউট্রিশন দেওয়া হয়, দেখা গেছে ফ্রিজিয়ানের ক্ষেত্রে যদি আমি একটু বলি 9 মাস 10 মাস 11-12 মাসে এখন ফিল্ডে প্রচুর দেখা যাচ্ছে যারা একটু ভালো করে ম্যানেজমেন্ট করছে তাদের হিটে আসছে। অর্থাৎ 1-2 বছরের মধ্যেই সে একটা গরু পালন করে একটা বাচ্চা সে নিচ্ছে এবং মিল্কও পাচ্ছে সাথে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও দেশি জাতের গরু থেকে উন্নত জাতের গরু রূপান্তর করা সম্ভব হয়নি। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল, চর অঞ্চল, এমনকি উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকায় এখনও গরুর জাত উন্নয়নের পর্যাপ্ত সুযোগ রয়েছে। খামারিরা বলছেন, জাত উন্নয়নের পাশাপাশি ডেইরি সেক্টরকে টেকসই করতে দুধের ন্যায্য মূল্য এবং বিক্রি নিশ্চিত করতে হবে। তাছাড়া কৃষি যন্ত্রের ন্যায় 50% ভর্তুকি মূল্যে দুগ্ধ পাস্তরিতকরণ যন্ত্র সহজলভ্য করতে হবে এবং প্রতিটি জেলায় মিল্ক প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন করতে হবে সরকারি বা বেসরকারি উদ্যোগে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালী দিন, দেখেছি দূরে ওই সোনালী দিন। নদীর মাঝি বলে